এই রাজনীতির এই মোর্চা বা নির্বাচনী আবহাওয়ায় প্রবেশ করার ক্ষেত্রেও নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সংশয়। এইসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন। তাকে আমরা স্বাগত জানাই। তিনি আমাদের সময় দিয়েছেন, তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে, তবুও আমাদের তিনি সাথে আছেন, সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আছেন। আমাদের সাথে আরও থাকছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনুস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই। বিপদের সম্মুখীন হবো, আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি, যত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস? পারলাম না তো, এত তো খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আবদারিকতা! আমরা পুলিশের কাছে গেলাম, বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজে তারাও কিছু করলো না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে। যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যা পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে তো গণতন্ত্রের কথা বললাম আমার জন্য তুমি তো বলে তুমি বলবো যে আমিও তো আছি, কাজে আমাকে পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি। কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন না, আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আমাদের সবারই বলা উচিত। কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চান না, আপনি আগে যেরকম বলছেন? হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারবো। প্রফেসর ইউনুস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক
কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ, এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না, কাজে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্ব এটা, যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য, আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য? রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য। সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে, আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে। এটা আমার 1 নম্বর প্রায়োরিটি। 1 নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে, আমরা সবাইকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, আমরা তার সম্পূর্ণ বিরোধী। ওকে, এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে, আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটিই বাতিল করছেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে। আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার? মানে হোয়াট ইজ আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি, আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই। আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে, আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানু, এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয়। ভারতের সাথে আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কনফ্লিক্টে দেখতে পাচ্ছি। ভারতের সাথে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না, এইটা একটা অভিযোগ। আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো, এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থাই নেয় নাই এখন পর্যন্ত। আসলে বাংলাদেশের নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইউনূস সরকার এখন দায়িত্বে আছেন, আমি ক্ষমতায় বলবো না, এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে, উনি দায়িত্বে আছেন। উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে, তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে? সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা। আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে। চুক্তি সম্পাদন হয়েছে 2টা সরকারের মধ্যে ইতিপূর্বে। সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু 2টা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই, ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট, বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট। এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে। যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন, আমরা কিন্তু A to Z বলেছি নো, এটাই সরকারের ফাংশন হওয়া উচিত। এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে, সেখানে আমরা বলেছি যে এইটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে, বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্সের জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না, একটা ভালো ইলেকশন হবে না, এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে। দুটি বিষয়, রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। আপনি এখন এই মুহূর্তে বা গত 10 মাস 11 মাসের ডক্টর ইউনূস সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা? আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস। আমি যথেষ্ট স্বাধীন মনে করি না। যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে, ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না। যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে, সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতোই ছিল।
কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক। যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে? নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে, আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড। আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতোই প্রভাব বিস্তার করেই চলছে? ইউনূস সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই। এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে, তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি, আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন। হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ, সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে, কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে। এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে আপাতত। ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না। ওকে। আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি, ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি আছে 64টা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি, তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমাদের কাছে যতটুকু ইনফরমেশন, সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিভিন্ন আনডিউ প্রেসার তাদের উপরে আছে। এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে, নাকি এটা জামাতে ইসলামী প্রেসারটা দিচ্ছে বা বিএনপি প্রেসারটা দিচ্ছে বা এনসিপি প্রেসারটা দিচ্ছে? আমরা তো কোনো প্রেসারের পক্ষে নাই। আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস। আমরা আনফেয়ার কোনো জাস্টিস চাই না, আমরা চাই ফেয়ার জাস্টিস। এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে, আপনার টক শোতেই আপনি মেনি টাইমস বলেছেন, আমাকে উত্তর দেওয়ার দরকার নাই। আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন। আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেইন কোথাও নেই। আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপনার কাছে এই 10 মাসের বিবেচনা যদি চাই বা বিচার যদি চাই, আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা? মানে সংখ্যা যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা? জি না, সেটা আমি আসতেছি। যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড, দ্যাট ইজ লাস্ট 15.5 years, even another 2 years you can add with it. So-called caretaker সরকারের 2 বছর, পরবর্তী 15.5 বছর। অনেক সময় প্রেস আমাদেরকে বলতো, আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন, ওই যে কিছু করার নাই, স্ক্রিপ্ট লেখা ছিল, আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে। তো এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয়। তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান। কেউ কেউ এখনো তাদের উপরে আনডিউ প্রেসার দিয়ে থাকেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এটা যদি থাকে, একটা মিনিমাম রেঞ্জেও থাকে, তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না। এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে, এটা আমরা অনুভব করি। তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত। আর প্রেসের কাছেও আমাদের প্রত্যাশা, তারা যেন সাদাকে সাদাই বলেন, সাদাকে অন্তত ধূসর বানাবেন না, এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না। 5 আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে। তারপর আমি আপনাকে বলি, যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে, এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে, আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ, ক্ষমা করার পক্ষে একজন মানুষ। আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এইটা নিয়ে আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন। কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা, বা আপনি এটা পছন্দ করেছেন কিনা, বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার, আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন, তাহলে আপনি এটা করতেন কিনা? দেখেন, এখানে অনেকগুলা বিষয়। আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন, এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন, তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা।
তাই আমি বলি অবশ্যই বুঝি। তবে বিষয়টা হলো যে আমাদের ওন্ড গুলা একদম তাজা, ট্রমা গুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান, হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন গুলো। শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় না, লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি। সো এটা একদম তাজা একটা বিষয়। যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি, তাহলে ডিকেডস আফটার ডিকেডস এটাকে হিলিং করতে, রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে। অতএব মিনিমাম একটা সময় দিতে হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধ আরোপ করা হয়েছে, তারা ফাংশন গুলা করতে পারবে। 15.5 বছর তো তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফেয়ার ডেমোক্রেসি, তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন। কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে। আগের আপনার ঠিকানা থেকে, বর্তমান ঠিকানা থেকে, সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন। কেন করলেন? এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না, এই জন্যই তো করেছেন। তো তারা তো 15.5 বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই, জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্ন্যাচ করে নিয়েছিল। এই ধরনের সবগুলা রাইটই তো কার্যত তারা কেড়ে নিয়েছিল। আপনি যদি প্রেসের কথা বলেন, এখন তো অ্যাটলিস্ট যখন তখন যাকে তাকে, প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকাই দাও, এই কাজ তো এখন হচ্ছে না। আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে। মাননীয় আমির, একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে, কি জানি বলছে। না আমি বলতেছি সেটা, আমি বলছি যখন তখন হচ্ছে না, গণ হচ্ছে না, 2-1টা কেস হইতেই পারে, এটা এক্সেপশন। কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম, এটা কিন্তু এখন হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, হোয়ার অ্যাবাউট কেউ জানে না, তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে। যদি মরে যায় তার কবর কোথায়, আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা, সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে। এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি, তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই। এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা, সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরো অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এই জন্য আমাদের মামলায় শত কোনো আসামি নেই। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য, যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা, এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশটা সবাই তো আর চলে যাননি, সবাইকে জেলেও ঢুকানো হয়নি। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে
47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু 71 না, 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে 47 এবং থেকে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, লজ্জা অবশ্যই নাই। 47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে 71টাকে এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার 2-3 দিনের ঘটনা একটু আসি। আমরা 2টা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি 2018 সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন, আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব? এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না, তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই 3টা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন, তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেইনস্টে গিয়ে করেছেন, সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, তিনি তো আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি। আমাদের 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি আপনাকে এবং অন্য মঞ্চের দর্শক শ্রোতাদের আমার ভালোবাসা ও প্রীতি জানাই। অজয় দা, আমাদের দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, যদিও আপনি সবই জানেন, দূরে থেকে আসলে বেশি জানা যায়,
তো আমরা যারা কাছে আছি আমরা তো ঘটনার ভেতরে থাকি, অনেক সময় বুঝতে পারি না। তো কতগুলি জিনিস এই মুহূর্তে খুব আলোচিত হচ্ছে, যেমন এটা জুলাই মাস, গত জুলাই মাসেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। বলতে গেলে সেভাবে বলতে গেলে যে আন্দোলনের 1 বছর আমরা ধরতে পারি। এর মধ্যে কতগুলি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যেমন জুলাই একটা তারা প্রোক্লেমেশন করতে চাচ্ছে, এটা নিয়ে সরকার করতে পারবে কি পারবে না। এর মধ্যে আবার দেখলাম যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছে এই সরকারের উপরে তারা আর ভরসা করতে পারছে না এবং অগাস্টে তারা নিজেরাই ঘোষণা করে দিবে। তো এটা তো নিজেদের ঘোষণা করার বিষয় নয়, এটা তো একটা সামগ্রিক আন্দোলন ছিল। কোনো একটা দল ঘোষণা করলে কেমন হবে, সরকার যখন ঘোষণা করবে তার সঙ্গে সবাই সম্পৃক্ত থাকবে কি থাকবে না, সেটাও তো একটা আলোচনার বিষয়। এই জুলাই প্রক্লেমেশনে যেটা হচ্ছে, তারপরে আপনার আরেকটা জিনিস যে রাজনৈতিক মত তৈরি করা সংস্কার বিষয়ে আমরা দেখছি কেবল মিটিং হচ্ছে, তাতেও কোনো ফল হয়তো আসছে না। তো এরকম একটা বাস্তবতায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতি আসলে সামনের দিকে কেমন যাচ্ছে? শুরুতেই আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। তার আগে আমি একটা কথা বলতে চাই, পৃথিবীতে আপনি আমাকে আফ্রিকারও একটা দেশের নাম বলতে পারবেন না যেখানে ক্ষমতায় থাকা একজন মানুষ একটা ম্যাগাজিন নিয়ে, এবং সেই ম্যাগাজিন ধরা পড়লো ওহ, আপনার এয়ারপোর্টে, নির্বিঘ্নে পার হয়ে গেল সহকারীকে দিয়ে। এখন তাহলে সিকিউরিটির প্রয়োজন কি? এবং আমি আরেকটা জিনিস, আমি গণমাধ্যমকে, ধরেন আমরা দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সাথে আছি। আপনি তোয়াব ভাইয়ের অধীনে কাজ করেছেন, আমি তোয়াব ভাইয়ের অধীনে লেখালেখি করেছি, বজলুর রহমানের অধীনে লিখেছি, আহমেদুল কবিরের অধীনে লিখেছি। তো আমরা এদের কাছ থেকে যেটা শিখেছিলাম যে সাংবাদিকতা নিষ্ঠা এবং নিয়ম, কেজি মোস্তফা, আমি যদি নামগুলি বলি, যে জি, একটা নিয়ম আছে, সন্তোষ দা কিংবা ধরেন যাদের কথাই বলি না কেন, একটা নিয়ম আছে, লেখাপড়া জানতে হয় মিনিমাম। আমাদের সাংবাদিকরা দেখলাম ম্যাগজিন এবং ম্যাগাজিনের তফাৎ বোঝে না। আমি প্রথম ভেবেছিলাম ও বোধহয় কোনো ম্যাগাজিন নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে, পরে বুঝলাম ইট ওয়াজ এ ম্যাগাজিন, ইটস নট ম্যাগাজিন, রাইট? এবং দেখেন, যেটা মুশকিল, যেটা আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং আপনি যেটা বললেন যে প্রোক্লেমেশন তো দূরের কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বাচ্চা ছেলের মতো বলছে যে মোবাইল এবং কি যেন নিতে চশমা গিয়ে এটা না চশমা নিয়ে, চশমা চশমা, এটা না হ্যাঁ, নিতে গিয়ে এটা, এটা না নিতে গিয়ে এটা। এই জন্য আমি স্যাটায়ার করে বলেছি যে চাটগায় একটা কথা আছে, গুড়া খাওয়ার মতো আচার খন, মানে বাচ্চা ছেলের পেশাবে আচার খাওয়া। বুঝতে পেরেছেন? তো এটা তো অনেকটা তাই হয়ে গেল না? এটার তো একটা ডিক্লারেশন প্রয়োজন ছিল যে কেন এটা ঘটেছে এবং ভবিষ্যতে এটা ঘটবে না। এটার থেকে আপনি, তার যারা ফলোয়ার, তার যারা, তাকে যারা পীর মানে, তারা যে উৎসাহিত হবে না তার গ্যারান্টি আপনি কোথায় পেলেন? এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা তো নিশ্চিত হয়ে গেল যে নিয়ে যাওয়াও যেতে পারে, আবার ধরা পড়লে দিয়েও চলে যাওয়া যেতে পারে। তাকে তো জিজ্ঞাসাবাদও করা হলো না। তাহলে আপনি কোনো কিছু না। আইনের মুখোমুখি, হ্যাঁ আইনের মুখোমুখি তো সবাইকে হতে হবে, তাই না? না, একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যে পয়েন্টগুলো ধরেছেন এগুলো না আমি নিজে কথা বলেছি। মানে একটা জিনিস হলো কি, উনি যখন ওনার প্রোটোকল অফিসারকে দিয়ে গেলেন, উনি তো সেটাও পারেন না। অস্ত্র জি, কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত, আপনি কাউকে দিয়ে যেতে পারবেন না, কারোর কাছে হস্তান্তর করতে পারবেন না। তো উনি, আর অস্ত্রটা কি, গুলিটাও কিন্তু অস্ত্রের পার্ট। হ্যাঁ, অবশ্যই। তো উনি তো এটা পারেন না। আবার 2 নম্বর হলো, অস্ত্র আইনের নিয়মই আছে, যখন আপনি কোনো একটা অস্ত্র আপনার আপনার লাইসেন্স থাকবে, আপনি যখন দেশের বাইরে যাবেন তখন ওটাকে আপনার মালখানায় জমা দিয়ে যেতে হবে। যেতে হবে, এক্স্যাক্টলি। উনি এটা ঘরে রেখে গেছেন। মানে, এবং আপনি যে কথাটা বললেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে একজন লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উনি আবার একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন অবসরপ্রাপ্ত এখন। তো একজন লেফটেন্যান্ট জেনারেলের কথা আপনি শুনেন, মানে এটা একটু আপনার পিছনে, কেমন মনে হয়? একটু পিছনে যান, প্রমোটেড বাই শেখ হাসিনা এজ এ জেনারেল। এবং আপনার এই, এখন প্রশ্ন হচ্ছে তিনি প্রায় এগুলো বলছেন, এবং আমার কেন জি, জানি কি মনে হচ্ছে জানেন, এটা হচ্ছে জি, বালসুলভ চপলতা। এটারও একটা ক্যারিশমা আছে, কিন্তু উনি ওইটার ইয়েটা ভোগ করতেছেন, ওইটার আশীর্বাদটা উনি ভোগ করছেন। উনি, হি শোজ দ্যাট হি ইজ ইনোসেন্ট, বাট হি নোজ, উনি জানেন আসলে। আমরা এই আলোচনা থেকে দূরে গিয়ে ওইখানে আসি, আপনি যেটা বলছিলেন যে জি, জুলাই জি, এড়িয়ে। জি, প্লিজ, হ্যাঁ। দেখেন, জুলাইয়ের এগুলো কিছুই হবে না, হবে না, কারণ আপনার তো বেসমেন্টটা আগে দরকার না? আপনি একটা বাড়ি বানালে আগে তো ভিত্তিটা দরকার।
কোন ভিত্তির উপর এই বিপ্লব হলো, কোন ভিত্তির উপর আসলেই বিপ্লব হয়েছে কিনা, এগুলিই যেখানে আপনি স্থির করতে পারছেন না, সেখানে প্রোক্লামেশন হলেও কি না হলেও কি। এবং দেখেন, যে কথাটা বলতে বলতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমরাও বাইরের থেকে দেখছি যে আলী রিয়াজকে কোথা থেকে নিয়ে গিয়ে সংস্কারের একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে সংবিধানই থাকবে না, পুরো সংবিধানই না থাকার একটা সম্ভাবনা নাকি দেখা দিয়েছে। তাহলে আপনি কিসের প্রোক্লামেশন, কিসের উপর ভিত্তি করে আপনি কথা বলছেন? আমি প্রতিবারই আপনার সাথে কথা বললে যেটা বলি যে দেখেন, একটা গল্প আছে না আমাদের দেশে, যে এক ভদ্রলোক ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চেয়েছিল। তো জি। ওসি তাকে ডেকে বলছে যে আপনি কামান চাচ্ছেন কেন ভাই? কামান কেউ চায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য। বলছে গত বছর আমার ছেলের বিয়েতে 25 কেজি চিনি চেয়েছিলাম, আপনি কেটে দিয়েছেন 5 কেজি। তো আমি ভাবলাম যদি কামান চাই অ্যাটলিস্ট একটা পিস্তল পাবো, তাই না? এখন এখন প্রশ্ন হচ্ছে আপনার, এরা যে কি করছে, কিসের, আপনি আমাকে বলেন যে জুলাই স্মারকটা কিসের, কিসের এটা, মানে এটার ভিত্তিতে কি হবে? এরকম গণ অভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে কিন্তু। এবং আপনারা যাকে হটিয়েছেন, আমার কাছে বারবারই যেটা মনে হচ্ছে যে জিনিসটা আমরা আর দেখতে চাই না বলে এটাকে মনে মনে করা হয়েছিল যে এটা ঘটেছে, এবং এটাকে সমর্থন করেছে অনেকে। আমরাও অন্তর্গতভাবে চেয়েছি যে অচলায়তনের অবসান হোক, একনায়কতন্ত্রের অবসান হোক, কিন্তু আপনারা আবার সেই রূপেই ফিরে আসছেন। এবং এগুলো কি আপনার বলছে যে নতুন বাংলাদেশ, আপনি দেখেছেন নিশ্চয়ই, পরে বোধহয় দিবসটা বোধহয় না পালানোরও সিদ্ধান্ত হয়েছে। এরা তো নিকট ইতিহাসও জানে না। রাইট, মাঝখানে তারা একটা শব্দ খুব মানে একদম শুরুর দিকে আমরা শুনলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। 1 বছরের মধ্যে আমি বুঝতে পারি নাই বন্দোবস্তটা কিসের, কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আচ্ছা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি ইতিহাসের ভালো ছাত্র ছিলাম, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তই টিকে নাই। ওইটার নাম ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত জীবনের জন্য অ্যাবলিউশড হয়ে গেল, মানে অবসলিউট হয়ে গেছে। আর আপনি এই বন্দোবস্ত টিকবে? আপনার মাথা খারাপ? আর একটা কথা শুনেন, যে কথাটা আপনি বলেন এবং অনেকে বলে, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে তৃণমূল পর্যায়ের একটা দল। আমরা সমর্থন করি বা না করি, এই বাংলাদেশ নামটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস আওয়ামী লীগের হাত ধরে বড় হয়েছে, জন্ম হয়েছে। আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী আছে মাঠে গ্রামে গঞ্জে, আমি তো সবসময় একটা কথা বলি, এটা লিডারশিপটা ছিল অপদার্থ, যে কারণে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। কিন্তু প্রতি গ্রামে প্রতি মহল্লায় 2জন লোক আছে যে আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে পারে, যেটা আর কোনো দলের নাই, বুঝছেন? তাহলে এই দলটাকে, মানে আপনার রিকনসিলিয়েশনের কথা বলছে, জামাতের সাথে রিকনসিলিয়েশন করা হয় নাই বলে আস্ফালন করছে, খেদ করছে, দুঃখ করছে, কিন্তু আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কথা বলছে না। আরে আওয়ামী লীগের নেতৃত্বকে বাদ দিয়েই তো রিকনসিলিয়েশন করতে হবে, তাই না? পুরনো নেতৃত্ব যে পাপ, আপনি গ্রামে গঞ্জে ওয়ার্ডের যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মাত্রলীগ এগুলি করে, ওরা তো 10 টাকা কামাইছে হয়তো, কিন্তু তাকে আপনি টার্গেট করছেন কেন? আপনি তো আসল লোকদের একজনকেও টার্গেট করতে পারেন নাই। আসাদুজ্জামান খান কামালও নাই, ওবায়দুল কাদেরও নাই, কেউ নাই। আপনি ধরেছেন কাদেরকে? একেবারে নিরীহ প্রান্তিক মানুষজনকে। এখানে একটা কথা ভুলে যাওয়ার আগে বলি, আপনি প্রোক্লেমেশন দিয়ে কি করবেন? যে দেশে একজন নারীকে ধর্ষণ করে তার ভিডিও প্রচার করে দেওয়া হয়, আপনি খেয়াল করেন কিন্তু খুব, এবং সেটা আপনার ওইটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার হয়েছে। নয়াদিগন্ত তো তাদের এক্সক্লুসিভ হিসেবে এটা প্রচার করেছে, একটা মেইন স্ট্রিম মিডিয়া। সেই মিডিয়া নিয়ে কেউ কিছু বললো না, ওই মিডিয়া তো পরে থেকে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। এবং আপনার এটা তো অনৈতিক, এবং সাংবাদিকতা যে কোনো আইনের পরিপন্থী এটা, তাই না? আপনি তো ভিকটিমকে ওইভাবে ফোকাস করতে পারেন না। ভিকটিমের জীবন, ভিকটিমের সম্ভ্রম, তার পরিবারের ইজ্জত, আপনি এগুলি কাউন্টে আনেন নাই, তাই না? এখানে দেখেন, আমরা শুধু সংখ্যালঘু বললে তো হবে না, প্রত্যেকটা পরিবারের মধ্যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে। যে বাইরে যাচ্ছে যেসব মেয়েরা, তাদেরও একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আপনি প্রোক্লেমেশনের কথা বলছেন, ওইটা দিয়ে আমার কি হবে যদি আপনি এটা ঠিক করতে না পারেন? একটা জাতীয় ফল উৎসব দেখলাম, সেখানে যেভাবে চুরি করলো, এবং এটা যে জাতীয় পর্যায়ে ভিডিও হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে, এইটার আপনি এটা দায়িত্ব নেবেন না? আপনি সামান্য ফল সংরক্ষণ করতে পারছেন না, আর ফলাফল সংরক্ষণ করবেন কি করে? ফলই তো রাখতে পারছেন না, তাই না? এগুলো কিন্তু মারাত্মক পর্যায়ে চলে গেছে আপনার। এখন সবকিছু দেখে মনে হচ্ছে কি যে তারা এত বড় একটা দায়িত্ব পেয়েছে, কিন্তু তাদের আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তা মানে মনে হচ্ছে কি নন সিরিয়াস টাইপের। আপনার কাছে কি তাই মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে জানেন, মূল কুশীলবরা কিন্তু আড়ালে চলে গেছে।
আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, উপদেষ্টাদের অনেককেই আপনি আর দেখবেন না এখন ফোকাসে। এটাও ইচ্ছাকৃত, কিন্তু তারা তাদের ঘর গোছাচ্ছে এবং তারা তাদের কাজ করছে। সামনে যাদের ঠেলে দিয়েছে তারা হচ্ছে অর্বাচীন এবং তারা প্রগল্ভ এবং তারা খানিকটা মূর্খ, এই জন্য তারা যা মনে আসছে তাই বলছে। যারা যারা নাটের গুরু, নাটাইটা যাদের হাতে, তারা পেছন থেকে খেলছে। আপনি সুতো আর ঘুড়ি দেখতে পাচ্ছি, নাটাই কিন্তু দেখতে পাচ্ছি না এখন। এটা কিন্তু ভয়ঙ্কর। জি, তো এই অবস্থার মধ্যে আমরা কিন্তু জুলাই এসে পা দিলাম। এখন আরেকটা কথা বলা হচ্ছে যে নির্বাচন কবে হবে, অথবা ওই দিন আমি নিজে একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হবে? উনি হেসে বলেন কি যে আদৌ কি হবে নির্বাচন? হ্যাঁ, আপনার কি মনে হয়? বাংলাদেশে আপনি আমাকে বলেন, হাতে গোনা 2-3টা নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন কি আসলে নির্বাচন হয়েছে? এবং এই নির্বাচন যদি হয়ও, আমি মনে করি না যে হবে না, হয়তো হবে চাপে, বিভিন্ন চাপে, আন্তর্জাতিক চাপে, লোক দেখানোর জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝ দেওয়ার জন্য, তারপরে ধরেন আর্থিক সহায়তা পাওয়ার জন্য, নানা কারণে উই মে হ্যাভ এ ইলেকশন। কবে হবে এই গ্যারান্টি কেউ দেবে না। আপনারা কিন্তু, মানে আপনি নন, সকলেই আমরা একটা জিনিস ভুল করছি। ইউনূস সাহেব কিন্তু ইলেকশন কবে দেবে এই কথা বলে নাই, উনি সাবজেক্ট টু দ্য কন্ডিশন। হ্যাঁ, উনি সাবজেক্ট টু দ্য কন্ডিশন। এইটা হলে এইটা হবে, এইটা হলে এইটা হবে, সংস্কার হলে হবে। তো সংস্কার কবে হবে কে জানে? হ্যাঁ, একটা লোক যে আমেরিকা থেকে এসছে এবং তিনি যে আমাদের দেশের ঘাড়ের উপর বসে আছে আজকে কতদিন, তাই না? আজকে কতদিন একজন রাষ্ট্রীয় মেহমান। ইংরেজিতে একটা কথা আছে, এভরি গেস্ট আফটার 3 days স্মেল লাইক ফিশ। মাছের মতো গন্ধ ছড়ায় 3-4 দিন পরে। আমাদের এই অতিথি মেহমান তো যাচ্ছে না ভাই, ঠিক আছে? এখন আমরা এই জায়গা থেকে কি করে উত্তরণ পাবো? এবং সোজা কথা কি জানেন, একটু কাজের কথায় আসি। দেখেন, হিউমার তো করছি আমরা, একটা কাজের কথা বলি। জাতীয় ঐকমত্য করতে হলে বাংলাদেশে অনেকগুলি ফ্যাক্টরকে মিনিমাইজ করতে হবে, এটা আমরা সবাই জানি। অনেকগুলি ফ্যাক্টরকে মিনিমাইজ করতে হবে। সেই ফ্যাক্টরগুলো মিনিমাইজ না করে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, জাতীয় পার্টির মতো একটা অর্ধভঙ্গুর দল, তারপর আরো কিছু দল আছে, এদেরকে বাদ দিয়ে আপনি একতরফা যেটাই করবেন সেটা আবারও প্রশ্নের সম্মুখীন হবে। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে বলছি না, আওয়ামী লীগের ওই নেতৃত্বকে আমি পছন্দ করি না এবং ফিরে আসুক এটাও আমি চাচ্ছি না। যে সমস্ত লোকরা, আমি গত আলোচনা তো আপনাকে বলেছি, যে নেতা তার কর্মীদের রেখে পালায় তার ফিরে আসার যৌক্তিকতা জিরো। ঠিক আছে, সে তার মতো বিদেশে আরামে জীবনযাপন করুক, তাদের টাকার অভাব নাই। কিন্তু যে দলটি মুক্তিযুদ্ধ, যে দলটি হেরে, আপনি জানেন বোধহয় পরশুদিন আহমদ ছফার জন্মদিন ছিল, কালকে বা পরশু। তো আহমদ ছফা একটা কথা দারুণ বলেছিল না, যখন আওয়ামী লীগ জিতে তখন তারাই জেতে, আর যখন আওয়ামী লীগ হেরে যায় তখন আমরা সবাই হেরে যাই। এই বাস্তবতাটা থেকে বেরুতে হলে একটা অন্য ধরনের রাজনীতির প্রক্রিয়া চালু করার কথা ছিল। কিন্তু আপনি যে কথাটা বললেন, দেখেন বয়সের কথাটা আমি গতবারও বলেছি, বয়সটা ফ্যাক্টর না, বয়স অনুযায়ী ম্যাচিউরিটিটা ফ্যাক্টর। এদের মধ্যে ম্যাচিউরিটির অভাব আছে, খেয়াল করেছেন? এবং ম্যাচিউর লোকজন যে কথা বলবে না, যে কাজ করবে না, ঠিক তাই করে চলেছে তারা। তাহলে ইমম্যাচিউর লোকজন দ্বারা একটা ম্যাচিউর রাষ্ট্র, যার বয়স 54 বছর, সে রাষ্ট্রটি চলবে কি করে? আমি তো এটাই ভেবে পাই না আপনার। আমাদের দেশে ধরেন কত বুদ্ধিজীবী, কত রাজনীতিবিদ, কত ধরনের অগ্রগণ্য মানুষ আছেন যারা লেখাপড়া করেন, দেশ বোঝেন, রাষ্ট্র বোঝেন, তাদের কাউকে আপনি সামনে দেখবেন না। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু রাষ্ট্রের কিছু ফেস থাকে, ফেস ভ্যালু থাকে, সেই লোকগুলোকে ক্রমাগত হটিয়ে দিয়ে কেবল একজন লোককে সামনে রেখেছেন, নোবেল বিজয়ী। ভাই, পৃথিবীতে যদি কেবল নোবেল বিজয়ী সামনে থাকতো তাহলে তো অন্য ইতিহাস হতো, তাই না? নোবেল তো নানা কারণে মানুষ পেতেই পারে, নোবেল নাথিং বাট এ প্রাইজ অনলি, তাই না? রবীন্দ্রনাথ তো 1913 সালে নোবেল পেয়েছেন, রবীন্দ্রনাথ তো কংগ্রেসের সভাপতি হন নাই, তাই না? রবীন্দ্রনাথ তো ভারতবর্ষ পরিচালনা করতে চান নাই, তাই না? রবীন্দ্রনাথের শান্তিনিকেতন নিয়েছিলেন। আপনার নোবেল আমরা মাথা নত করে স্বীকার করি, প্রথম পদ্মাবারের বাঙালি আপনি নোবেল পেয়েছেন। কিন্তু এখন যে কাজগুলো ঘটছে সেটা নোবেল এবং আপনাকে জিরো করে দিচ্ছে, এটা তো বুঝতে হবে, তাই না? জিরো হয়ে গেছে, নাও ইট গোস টু বি মাইনাস অনলি। অনেকে আপনি এটা শুনেছেন কিনা জানি না, আমাদের এখানে অনেকে কিন্তু এমন ধরনের কথা বলে যে নোবেল আপনার মিয়ানমারে যে নোবেল আহত হয়েছে আর আমাদের এখানে এখন নিহত হচ্ছে। এটা মন্দ বলে নাই, আমাদের এখানে নিহতই হয়ে গেছে। এবং শুধু নয়, আপনার দেখেন
মানুষের যারা নোবেল পায়, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে কিন্তু ওজস্বতা থাকে, শুধু ব্যবসা থাকে না। ও আপনার একটা তেজ থাকে, কথার মধ্যে একটা অনুপ্রেরণা থাকে, ঐক্যের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আপনি মিষ্টি করে হাসলেন এবং চুপ করে থাকলেন, এটাতে আসলে আমি জানি না, এটাতে আমার কথা হচ্ছে এটা রাষ্ট্র পরিচালনার জন্য এর কোনো প্রয়োজন নেই। আপনাকে কোথাও কোথাও দৃঢ় হতেই হবে। যারা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং যারা পারেননি, দেখেন না পেরেও কিন্তু নেলসন ম্যান্ডেলা একজন হিরো। তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেননি, সরকার পরিচালনা করতে পারেননি, কিন্তু হি ইজ এ ন্যাশনাল হিরো। কারণ তিনি জানতেন কখন নিতে হবে, কখন ছেড়ে দিতে হবে। আমাদের দেশে কখন নিতে হবে এটা জানে, ছেড়ে দিতে হবে কেউ জানে না, এটা ছাড়ার কথা কেউ বলে না। না, এবং যতক্ষণ পর্যন্ত তাকে তাড়ানো না হয় সে যায় না। এটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু উনি কাজটা যে পারছেন না এটাও বুঝছেন না, বুঝলেও বলছেন না। হ্যাঁ, বুঝছেন না, হয়তো টের পাচ্ছেন কিন্তু বলছেন না। এবং এই না বলাটাই যে বলছিলাম না আপনার, যে মানে নোবেল বিজয়ীদের অনেক বক্তব্য আছে যেগুলি উদ্ধৃত করলে সোর্স হয়ে যাবে, সেই রকম উদ্ধৃতিও তো পাচ্ছি না আমরা। উনি যদি এগিয়ে এসে বলতেন যে রাষ্ট্রের এই কারণে, ঐক্যের কারণে, এই কারণে এইটা আমি করব, এই ধরনের কথাও তো বলছেন না, তাহলে আমরা ভরসাটা পাবো কোথায় আসলে? আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমাদের তো সময় সংক্ষিপ্ত, আমি একটা কথা বলতে চাই যে আমরা পজিটিভ একদম শেষ বাংলাদেশ, পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমরা দ্য একদম শেষ পজিটিভ পর্যায়ে, বাংলাদেশ ইজ টু মাচ নিডেড নাও। আমি কাদের জন্য ভাবি জানেন? আমাদের জীবন কিন্তু আমরা যাপন করে ফেলেছি, জি আমাদের জীবন আমরা যাপন করেছি, আমরা অনেক ইতিহাসের সাক্ষী, আমরা 75-এর সাক্ষী, আমরা আপনার নানা ধরনের অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ঐক্যের সাক্ষী, বাংলাদেশের উন্নতির সাক্ষী, বাংলাদেশের ক্রিকেটের সাক্ষী, অনেক কিছু সাক্ষী আমরা। যে বাচ্চাগুলো এখন বড় হচ্ছে তাদের কথা ভাবতে হবে। তারা কিশোর গ্যাং দেখছে, তারা মব দেখছে, তারা লুটপাট দেখছে, তারা দেখছে অস্ত্র নিয়ে বিমানবন্দর দিয়ে পার হয়ে যাওয়া যায়। তারা কোনো ঐক্য দেখছে না, আশা দেখছে না, ভবিষ্যৎ দেখছে না, চাকরি দেখছে না। এই ধরনের একটা বাংলাদেশের জন্য আপনি জুলাই বিপ্লব করেছিলেন। যে বিপ্লবী আপনি করেন, আপনি মানুষকে তো একটা ডেস্টিনেশন, একটা পথ, একটা গন্তব্যের কথা বলবেন। আপনি খেয়াল করেন গত 6 মাস অর্থনীতির কোনো খবর নেই, গত 6 মাস বিজ্ঞান প্রযুক্তির কোনো খবর নেই, গত 6 মাস 1 বছর আপনি কোনো শান্তি শৃঙ্খলা শিক্ষার খবর নেই। আপনি শুধু একে হটাবো, ওকে হটাবো, আমার এই সংস্কার, আমার এটা। দিস ইজ নট দ্য ওয়ে বাংলাদেশ। আমার মনে হয় না বাংলাদেশ এটা ডিজার্ভ করে। বাংলাদেশের মেহনতি মানুষ, শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, এরা এটা ডিজার্ভ করে না। এদেরও ভালো থাকার অধিকার আছে, এবং ভালো থাকার অধিকারের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। এখন শেষ করার আগে যেটা বলতে চাই, যারা মুক্তিযুদ্ধই স্বীকার করে না, তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ভালোবাসবে কি করে, এগিয়ে নেবেই বা কি করে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আপনি একটু মানে আবেগপ্রবণই হয়ে গেছেন শেষ দিকে, কিন্তু যারা বিদেশে থাকেন তাদের পক্ষে এটা আসলে ফিল করা সম্ভব। আমরা এগুলো দেখে দেখে এতটাই আমরা হয়ে গেছি, হতাশ হয়ে গেছি যে এগুলো আসলে মানে কি বলবো আর। খুবই দুঃখজনক, আমাদের অনেক কিছু দেখতে হচ্ছে। তারপরেও আমরা তো আশা করতেই পারি আগামী দিনগুলো ভালো হোক, সে প্রত্যাশা করি। আপনার সঙ্গে আগামীতে আবারও মিলিত হওয়ার ইচ্ছা রাখি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাকে। আপনারাও ভালো থাকবেন।